এবার যেটা পড়বো সেটা হচ্ছে কি থিওরিজ থিওরিজ ফর ফিজিক্যাল নেচার অফ প্রোটোপ্লাজম colloidal nature because presence of protein and water এই থিওরি ক্লোরাইডকে উইলসন দিয়েছিল, উইলসন ফিশার হার্ডি। গ্রানুলার থিওরি অল্টম্যান। রেটিকুলার থিওরি আমি খুব সংক্ষেপে এনেছি, শুধু থিওরি এবং সায়েন্টিস্টের নাম। নেট রেটিকুলার মানে কি রেটিকুলার মানে নেট, হ্যাঁ হার্টস্টেক। অ্যালভিউলার মানে বাবল, এয়ার বাবল টাইপ কে ব্রুস্টি। ফাইবারের মতন দেখতে সেই থিওরি ফ্লেমিং। আর ক্রিস্টালো সল্ট, প্রোটিন এবং ওয়াটার আছে বলে ক্রিস্টালো কলয়েডাল থিওরি কলিকার। ঠিক আছে, কলিকার মোস্ট কারেক্ট থিওরি, দিস ইজ দ্য মোস্ট কারেক্ট থিওরি। কি সল্ট থাকে, প্রোটিন থাকে এবং ওয়াটার থাকে, এই কলিকারের এইটাই হচ্ছে মেইন। নেক্সট হচ্ছে এলিমেন্ট প্রেজেন্ট ইন প্রোটোপ্লাজম। Here percentage is according to atomic weight, not in number. তাহলে কি আছে? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, না শোনার তো কিছু নেই। যেটা হচ্ছে যে অক্সিজেন হচ্ছে 62%, কার্বন 20%, হাইড্রোজেন 10, নাইট্রোজেন 3, ক্যালসিয়াম 2.5, ফসফরাস হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। আমি এইটাকে বলার জন্য অক্সিজেন। তার প্রোটোপ্লাজমের মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হচ্ছে কি অক্সিজেন। ইফ কেমিক্যাল প্রসেসেস যদি এই কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন যদি 1:2:1 থাকে তাহলে সেটা কার্বোহাইড্রেট বলবো। ঠিক আছে, এগুলো আমরা মলিকুলে পড়বো। কার্বোহাইড্রেট, হাইড্রেট মিনস জল, কার্বন যুক্ত জল, কার্বোহাইড্রেট। সিএইচও প্রেজেন্ট মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রেজেন্ট, কিন্তু সেখানে কার্বনের পরিমাণ বেশি, অক্সিজেন পরিমাণ কম, তাহলে সেটা ফ্যাট। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রেজেন্ট প্লাস নাইট্রোজেন প্রেজেন্ট, অতএব সেটা প্রোটিন। দেখো এইগুলো কেন বোঝাচ্ছি, প্রোটোপ্লাজম বোঝাতে গিয়ে এগুলোকে আমার জানতে হবে, কারণ আমাদের ঘাড়ে এসে পড়লো বলে আর কয়েকদিন পরেই মলিকুলস পড়তে হবে। প্রোটোপ্লাজমিক মুভমেন্ট যেটা প্রথমে বলেছিলাম, প্রোটোপ্লাজমিক মুভমেন্টস আর কল্ড স্ট্রিমিং অর সাইক্লোসিস। স্ট্রিমিং অর সাইক্লোসিস সেম জিনিস। তাহলে প্রোটোপ্লাজমিক মুভমেন্টস কোথায় দেখতে পাবো না, একমাত্র ইউক্যারিওটিক কোষে দেখতে পাবো, সেটাকে সাইক্লোসিস বা স্ট্রিমিং বলবো। দিজ আর ডিউ টু মাইক্রোটিউবুলস। কী কারণে ঘটে? মাইক্রোটিউবুলস। মোর কারেক্টলি বলতে গেলে সাইটোস্কেলিটাল। প্রোটোপ্লাজমিক মুভমেন্ট আর টু টাইপস, একটা হচ্ছে রোটেশন কি বলেছিলাম, এই মনে করো একটা কোষ, এখানে একটা অংশকে নিয়ে এ পাক খাচ্ছে, ক্লকওয়াইজ। আবার এখানে আবার কি হচ্ছে না, উল্টো হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আবার একটা হতে পারে অন্যরকম, এখানে একটা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। রোটেশন কি বলছে, moves only one direction. The movement of protoplasm is along with cell wall is cyclosis, is clockwise or anti-clockwise direction. যেমন এক্সাম্পল, ক্লকওয়াইজকে হাইড্রিলা আর অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে ভ্যালিসনারিয়া। সার্কুলেশন মুভস অল ডিরেকশন, সব দিকে ঘুরবে, লাইক সার্কুলেশন ইন ব্লাড।
দ্য মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম ইজ ইন ডিফারেন্ট ডিরেকশন অ্যারাউন্ড দ্য নাম্বার অফ ভেসিকেল, কতগুলো ভেসিকেল আছে তার উপরে। তাহলে সার্কুলেশন এইভাবে করবে, ঠিক আছে। কোথায় দেখতে পাবো? অ্যারাউন্ড দ্য নাম্বার অফ স্মল ভেসিকেল স্টেমিনাল মানে মেল পার্ট অফ ফ্লাওয়ার, স্টেমেন বলে, তার হেয়ারে দেখবো ট্যাডিসকানসিয়া যে ফ্লাওয়ার আছে তার স্টেমেন মানে তোমার হচ্ছে মেল পার্ট অফ ফ্লাওয়ার, এবং শুট হেয়ার অফ বিগোনিয়াতে আমরা এগুলো পাবো দেখতে। দু রকমের স্টিমিং বা সাইক্লোসিস আমরা দেখতে পাই। 3 মেজর টাইপস অফ সেল ইন মাল্টিসেলুলার অর্গানিজম, 3 ধরনের মাল্টিসেলুলার অর্গানিজম, 3 ধরনের সেল দেখতে পাবো। একটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, যে সমস্ত সেলগুলোর মধ্যে কোনো বিভেদন বা কোনো পার্মানেন্ট ব্যাপারটা আসেনি, সে বারবার সেল ডিভিশন করতে পারে। হ্যাভিং দ্য পাওয়ার অফ কন্টিনিউয়াস সেল ডিভিশন, যেমন ম্যারিস্টেমেটিক টিস্যু, প্লান্টের ক্ষেত্রে স্টেম সেল, অ্যানিমেলের ক্ষেত্রে এমব্রায়োনিক সেলস, এমব্রায়োর ক্ষেত্রে। ডিফারেন্সিয়েটেড সেল, যে কোষগুলো আনডিফারেন্সিয়েটেড ছিল, এই একটা কোষ বারবার আনডিফারেন্সিয়েটেড হচ্ছে মাস, তাহলে এটা হচ্ছে ক্যালাস তৈরি হয় আমরা জানি। কিন্তু একটা প্ল্যান্টের ক্ষেত্রে একটা সেল থেকে দুটো সেল যখন হয়, এই দুটো সেল হলো, এটা ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, তার মানে এটা দিয়ে হয়তো উদ্ভিদ কোষে দেখা গেল তোমার সাপোজ মনে করো এটা কর্টেক্স তৈরি হলো, এটা আবার সেল ডিভিশন হলো, এই যে দুটো হলো, এটা হয়তো দেখা গেল তোমার রুট হেয়ার তৈরি করলো, আবার এটা আবার ভাগ হচ্ছে, এটা আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, এইভাবে পরপর আসে। এরকম এই পার্ট থেকে অঙ্ক আসে, কিন্তু সেটা এখানে বোঝাবো না, পরে বোঝাবো, এটা এখান থেকে না। ডিফারেন্সিয়েশনকে হ্যাভিং পার্টিকুলার শেপ চলে আসবে, কারণ সে ডিফারেন্ট করবে আর ডিফারেন্সিয়েট হবে না, মানে সে আর আনডিফারেন্সিয়েট না, সে আর সেল ডিভিশন করবে না, ফাংশন তার একটা নির্দিষ্ট ফাংশন থাকবে। পার্মানেন্ট উদাহরণ হচ্ছে পার্মানেন্ট টিস্যু, আরবিসি ফ্রম কোথার থেকে তৈরি হয়? আরবিসি হিমাটোপোয়েটিক স্টেম সেল, বোন মেরো যে হিমাটোপোয়েটিক স্টেম সেল আছে সেখান থেকে আরবিসি তৈরি হয়। এরকম বিভিন্ন জায়গায় আমাদের দেহে স্টেম সেল আছে। সিপ টিউব, মাসেল সেল, লিভার সেল, কর্ক সেল, এগুলো সব হচ্ছে পার্মানেন্ট। এবার পার্মানেন্ট ডিফারেন্সিয়েটেড সেল, এরা যদি কোনো কারণে আবার সেল ডিভিশন ক্ষমতা ফিরে আসে, হ্যাভিং দ্য পাওয়ার অফ সেল ডিভিশন, তখন তাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তাহলে আনডিফারেন্সিয়েশন মানে যে কোষে কোনো শেপ আসেনি, যে কোষে তোমার নিউক্লিয়াস খুব বড়, সাইটোপ্লাজমের তুলনায় কম, যেমন হচ্ছে তোমার মেনলি হচ্ছে তোমার মেরিস্টেমেটিক সেল, আর যেগুলো ডিফারেন্সিয়েটেড মানে যেগুলো স্থায়ী হয়ে গেছে, তার মধ্যে থেকে যদি কোনো সময় আবার ফিরে আসে, যেমন কর্ক ক্যাম্বিয়ামের ক্ষেত্রে আমরা জানি, ক্যাম্বিয়ামের ক্ষেত্রে হয়। ক্যাম্বিয়াম হচ্ছে কি ভাজক কলা এক টাইপের, সেটা আমরা ওখানে গিয়ে পড়বো ডিটেলসে। এবার আমরা আবার এনসিইআরটি আসলাম। এতক্ষণ যা পড়লাম সেটা মূলত ম্যাক্সিমাম 70% ওর মধ্যে রয়েছে হচ্ছে এইমস, জিপমার, 30% কিন্তু তোমাকে নিটে আসবেই, এবং বললে ভুল হবে না 50-50, কারণ হচ্ছে ওই পাঞ্চ করে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু ওখান থেকেই হবে। নেক্সট, লেট আস নো ইন্ডিভিজুয়াল সেল অর্গানেলি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এবার আলাদা করে পড়ব। ফার্স্ট হচ্ছে সেল ওয়াল। দেখো সেল ওয়াল না পড়ে সেল মেমব্রেন পড়তে পারতাম, কমনটা। আসলে আমরা কোষের বাইরের থেকে ভেতরে প্রবেশ করব। কোষের বাইরের থেকে যদি ভেতরে প্রবেশ করতে যাই তাহলে সেল মেমব্রেন যদি ধরি তাহলে সেটা অ্যানিম্যাল সেল হয়ে গেল, তাহলে প্লান্ট সেল হলো না। তাহলে প্লান্ট সেল হলে তার বাইরেরটাকে আমরা ধরতে হবে। বাইরের অংশ কি? সেল ওয়াল। সেই জন্য বাইরের থেকে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। প্রথমে সেল ওয়ালে ঢুকি, তারপর সেল মেমব্রেনে ঢুকবো, তারপরে সেল অর্গানেলতে ঢুকবো, এরকম
পরপর ঢুকবো। কি বলছে এনসিইআরটি? নন লিভিং রিজিড, আমি সঙ্গে কি দিলাম? ডেফিনিট স্ট্রাকচার। রিজিড ডেফিনিট স্ট্রাকচার কোষকে একটা নির্দিষ্ট আকার দিতে পারে, এবং যদি একবার মিডিল ল্যামেলি তৈরি হয়ে যায় তাহলে কোষ একদম রিজিড তৈরি হয়ে যায়, এবং তার সঙ্গে যদি লিগনিন, সুবেরিন এগুলো যদি অ্যাড হয়ে যায় কোনো কারণে, তখন সেল কিন্তু আর তার জীবন্ত অবস্থায় থাকবে না। এটা পরে বলছি। যেমন আমরা ট্রাকিয়া, কর্ক সেল এগুলোতে আমরা দেখতে পাবো, তারা একদম নন লিভিং হয়ে যাবে। তো বলছি কি, নন লিভিং রিজিড স্ট্রাকচার called the cell wall forms an outer covering of plasma membrane of fungi and plants। ঠিকই বলেছে, ফাঞ্জি এবং প্ল্যান্টস এদের ক্ষেত্রে এই যে রিজিড ওয়াল থাকে নন লিভিং, এটা হচ্ছে সেল ওয়াল, ক্যারেক্টারিস্টিক্যালি প্রেজেন্ট ইন প্ল্যান্টস। এটা সাংঘাতিক একটা ক্যারেক্টার যেটা প্ল্যান্টে থাকে, এটা আমরা আগেও দেখেছি। হ্যাঁ, তাই। নেক্সট এনসিইআরটি কি? সেল ওয়াল নট অনলি গিভ শেপ, শুধুই শেপ দেয় না, টু দ্য সেল অ্যান্ড প্রোটেক্ট দ্য সেল ফ্রম মেকানিক্যাল ড্যামেজ, আঘাত থেকে রক্ষা করে, মেকানিক্যাল থেকে রক্ষা করে ড্যামেজ অ্যান্ড ইনফেকশন, যে কোনো ইনফেকশন। আসলে ইনার্ট যদি মনে করো তোমার একটা লিভিং কোনো বডিকে আমরা যদি বাইরের থেকে প্রোটেকশান দিতে পারি, তাহলে সেটা দিতে হবে কি নন লিভিং পার্ট দিয়ে। যেমন করোনার থেকে তুমি বাঁচতে কি করছো? তোমার নাকের ছিদ্র এটাকে কভার করছো, একটা মুখের ছিদ্রটাকে কভার করছো একটা মাস্ক দিয়ে। মাস্ক হচ্ছে কি লাইক সেল ওয়াল, ইনার্ট, যাতে এখান থেকে কিছু না যেতে পারে, ইনফেকশন। হ্যাঁ, এটা ঘটনা যে সেল ওয়াল পারমিয়েবল, কিন্তু ম্যাক্রোমলিকুল কিন্তু পারমিয়েবল না। ভাইরাসকে সেই অর্থে আমি একটা উদাহরণ দিলাম যে আমাকে প্রোটেকশন দিতে গেলে, সেলকে প্রোটেকশন দিতে গেলে, সেলকে প্রোটেক্ট করতে গেলে, তার মেকানিক্যাল ড্যামেজকে আঘাতকে সহ্য করতে গেলে, ইনফেকশনকে রোধ করতে গেলে, সেল ওয়ালের শেপ নির্দিষ্ট রাখতে গেলে, সেল ওয়াল ইজ ভেরি এসেন্সিয়াল পার্ট অফ প্লান্ট সেল। ইট অলসো হেল্প সেল টু সেল ইন্টারাকশন। দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মিডিল ল্যামেলা আর একটা হচ্ছে প্লাজমোডেজমাটা। এই দুটো কিন্তু সেল টু সেল ইন্টারাকশন করে, পরে আরও ডিটেলস বলবো। অ্যান্ড প্রোভাইড ব্যারিয়ার টু আনডিজাইরেবল মাইক্রোমলিকুল। দেখো এনসিইআরটি কত কম কথা বলে কত কথা লুকিয়ে রাখলো, এখান থেকে অনেক কথা লুকোনো আছে। সেই লুকোনো কথাগুলোকে এবার আমরা আস্তে আস্তে বার করব। কি বললো? সেল টু সেল ইন্টারাকশন কে করতে পারে? মিডিল ল্যামেলা, কারণ মিডিল ল্যামেলা হচ্ছে সিমেন্টিং। কার সঙ্গে যুক্ত করে? প্রাইমারি সেল ওয়াল। এটা যদি কোষ নাম্বার 1 হয়, এটা কোষ নাম্বার যদি 2 হয়, তাহলে তাকে সিমেন্টের মতন আটকে রাখবে। এটা যদি মিডিল ল্যামেলা হয়, মিডিল ল্যামেলা কার দিয়ে তৈরি হয়েছে? না সেল প্লেট কোথা থেকে তৈরি হয়েছে? না গলগি ভ্যাসিকেলের মধ্যে কি ছিল? না সেল ওয়াল প্রডিউসিং মেটেরিয়াল। দেখো এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু একটা কথায় বলে দিল, সেল টু সেল ইন্টারঅ্যাকশন। আর প্লাজমোডেজমাটা কি না, এর মধ্যে দিয়ে আবার সাইটোপ্লাজমের সংযোগ রক্ষা করলো, যাতে এই কোষটা এই 2 নম্বর কোষ থেকে 1 নম্বর কোষে এবং 1 নম্বর কোষ থেকে 2 নম্বর কোষে তারা কি করতে পারে? একটা সিমপ্লাস্টিক যোগাযোগ রাখতে পারে, একটা জৈবিক জীবন্ত যোগাযোগ রাখতে পারে, কারণ সেল ওয়াল হচ্ছে মৃত। এবং শুধু তাই নয়, বললো প্রোভাইডস ব্যারিয়ার, সবাইকে যেতে দেবে, কিন্তু আনডিজাইরেবল, গ্রহণযোগ্য নয়। কাদের? মাইক্রো হলে হবে না, তাদের কিন্তু ঢুকতে দিতে হবে, আনডিজাইরেবল হলেও ঢুকতে দিতে হবে।
ম্যাক্রোমলিকুলস, অনলি ম্যাক্রোমলিকুলসকে বাধা দেবে দুটো শর্ত। সবাই সবাই যাও, তুমি কি আনডিজারেবল? দাঁড়া একটু শুনে দেখি। হ্যাঁ তুমি আনডিজারেবল। তোমার সাইজ কত? ও তোমার সাইজ এত ডালটন, ম্যাক্রোমলিকুল না, তুমি যাও। তুমি আনডিজারেবল, ও তোমার সাইজ তো অনেক বড়, তুমি মাইক্রোমলিকুল না, ম্যাক্রোমলিকুল, তুমি যেতে পারবে না। তাহলে এখান থেকে কতগুলো কথা বেরিয়ে আসছে, লাইনটা ভালো করে বোঝো। যেখানে আমি পরবর্তীতে বলছি কি সেটাও দেখো, সেল ওয়াল ইজ নট এ অসমোটিক ব্যারিয়ার, ভেরি আইএমপি। অসমোটিক ব্যারিয়ার কেন না? না অসমোসিসে হয়, তাতে কি হয় না তরল অংশ, অসমোসিস কাকে বলে আমরা জানি যে না একমাত্র জল মানে সলভেন্ট সেমি পারমিয়েবল মেমব্রেনের ছিদ্র থেকে ছোট বলে যাতায়াত করতে পারে, এবং যেখানে তার গাঢ়ত্ব বেশি সেখান থেকে কম গাঢ়ত্বে যায়। তাহলে অসমোসিস নাথিং বাট দ্য অ্যানাদার টাইপ অফ ডিফিউশন। অসমোসিসে কি হয় না সলভেন্ট যায়, আর ডিফিউশনে কি হয় ছড়িয়ে পড়ে সলিউট। এই তো সেই জন্যই অসমোটিক ব্যারিয়ার হিসেবে কখনোই কাজ করতে পারবে না জলের অণু, এর যে ছিদ্র তার থেকে অনেক ছোট। দো সেল ওয়াল ইজ এ ডেড অ্যান্ড ফ্রি পারমিয়েবল envelope but barrier to undesirable micromolecules adjacent cell to cell connection is through cytoplasmic threads called plasmodesmata। এই দুটোর কথাই কিন্তু এখানে আমি ডিটেলসে বলে দিলাম। তাহলে সেল টু সেল ইন্টারাকশন, মিডিল ল্যামেলা এবং প্লাজমোডেসমাটা করে, এবং সেল অসমোসিস যে হবে, অসমোসিস ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারবে না কে? সেল ওয়াল পারবে না। ঠিক আছে, নেক্সট এনসিইআরটি কি বলছে? অ্যালগি হ্যাভ সেল ওয়াল মেড অফ সেলুলোজ। সেলুলোজ মানে কি? পলিস্যাকারাইড একটা, আলফা-ডি গ্লুকোজ দিয়ে তৈরি। আর কি? গ্ল্যাকটান্স, মানান্স মানে পরপর মানান দিয়ে তৈরি, সেই মানান্স। গ্ল্যাকটোজ দিয়ে তৈরি হচ্ছে গ্ল্যাকটান্স। ঠিক আছে, এগুলো আমরা ইয়েতে পড়বো ডিটেলসে। তাহলে সেলুলোজ অ্যালগি দেখতে পাই, গ্ল্যাকটান্স একদম মুখস্থ করে ফেলতে হবে, মানান্স। ফ্রুকটান্স কিন্তু বলো না, খবরদার। এখানে ফ্রুকটান্স মানে ফ্রুক্টোজ দিয়ে তৈরি, এখানে ফ্রুক্টোজ নেই কিন্তু। এখানে হচ্ছে গ্ল্যাকটান্স, গ্ল্যাকটোজ, মানান্স অ্যান্ড সেলুলোজ, বিটা-ডি গ্লুকোজ আর কি, বিটা-ডি গ্লুকোজ দিয়ে তৈরি। অ্যান্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বোনেট, CO3, ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে এরা তৈরি। while other plants it is consist of, তাহলে কি বলছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, প্রোটিন। আসতে বললাম, প্রোটিনটা আসতে বললাম এই কারণে, প্রোটিন থাকবে কিন্তু পরিমাণে অনেক কম। যাই হোক, তাহলে এই যে সেল ওয়াল, অ্যালগির ক্ষেত্রে কি? সেলুলোজ, গ্ল্যাকটান্স, মানান্স। সেলুলোজ বিটা-ডি গ্লুকোজ দিয়ে তৈরি হয় পরপর। গ্ল্যাকটোজ দিয়ে তৈরি হয়, শুধু গ্ল্যাকটোজ দিয়ে, হোমোপলিমার, আর মানস দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট আর ক্যালসিয়াম কার্বোহাইড্রেট থাকবে হচ্ছে এই অ্যালগির ক্ষেত্রে। আদার প্লান্টসের ক্ষেত্রে কি থাকবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো থাকবে হচ্ছে সেল ওয়ালের কম্পোজিশনে। সেলুলোজ ইজ প্রাইমারি কম্পোনেন্ট অফ সেল ওয়াল। মনে রাখতে হবে, প্রথম যে সেল ওয়ালটা তৈরি হয়, প্রাইমারি সেল ওয়াল, তার প্রথম হচ্ছে সেলুলোজ। সেই হচ্ছে ফ্লেক্সিবল। সেলুলোজ ইজ ফ্লেক্সিবল, মনে রাখতে হবে, ফ্লেক্সিবল, সেই জন্য কোষটা বাড়তে পারে। পেকটিন
is main component of middle lamella. Very very IMP. Middle lamella-তে pectin, proteins essential for losing and tightening the thread molecules of cellulose of cell wall. প্রোটিন যদি না থাকতো, এই যে সেলুলোজ আমরা পরে একটু দেখবো। দেখো এনসিআরটির কত কম বলেছে, এই সেলুলোজগুলো এরকম পরপর থাকতে পারে। এইগুলোর মাঝখানে প্রোটিনগুলো কি করবে না, জল H2O শোষণ করে এগুলোকে ফাঁকা লুজ করে দেবে। লুজ করে দিলে কি হবে, এটা বাড়তে পারবে, সেই কথাটাই বলছি। সেল ওয়াল অফ অ্যালগি ডায়েট হবে কি থাকে, ভেরি ভেরি আইএমপি, মনে রাখতে হবে সিলিকা, এটা আমরা পড়বো আবার। কাড়াতে কি থাকে, কাড়া ডিপোজিট করি ক্যালসিয়াম কার্বনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো মুখস্থ করতে হবে, এই যে স্টার দিয়ে রাখলাম, খুব ইম্পর্টেন্ট। এনসিআরটিতে বিভিন্ন জায়গায় বলা আছে, এখানে আমরা রেড অ্যালগি অ্যাগার, এগুলো আমরা আবার পড়ব। এই অংশগুলো দিয়ে এরা তৈরি। দ্য সেল ওয়াল অফ ইয়ং প্ল্যান্টস, যদি কোনো নবীন গাছ হয় তার যে সেল ওয়াল মানে প্ল্যান্ট গাছ হয় বা নতুন কোষ তৈরি হচ্ছে, তার প্রাইমারি সেল ওয়াল, প্রথম তৈরি হবে যে সেল ওয়াল, ইজ ক্যাপেবল অফ গ্রোথ হুইচ গ্র্যাজুয়ালি ডিমিনিশ, মানে মিনিমাইজ হয়ে যাবে অ্যাজ দ্য সেল ম্যাচিওর। যত সেল ম্যাচিওর হবে, দ্য সেকেন্ডারি ওয়াল ইজ ফর্মড অন দ্য ইনার সাইড অফ দ্য সেল। কার না, এই যে সেল ওয়ালটা তৈরি, মনে করো এই প্রথম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়েছে, প্রাইমারি সেল ওয়াল। তাহলে প্রাইমারি সেল ওয়ালের পরে তৈরি, এটা মনে করো সেল মেমব্রেন। তাহলে এর পরে যেটা তৈরি হবে সেল ওয়াল, সেটা হচ্ছে ভেতরে সেকেন্ডারি সেল ওয়াল। টার্সিয়ারি যদি হয় তারপরে হবে। সেকেন্ডারি সেল ওয়ালের আবার কতগুলো পার্ট আছে, সেগুলো পরে দেখছি। সেকেন্ডারি সেল ওয়াল তাহলে বলছে ফর্মস, সেকেন্ডারি সেল ওয়াল ফর্মস ইনার সাইড অফ প্রাইমারি সেল ওয়াল। খুব ভালো করে বোঝো, তাহলে একটা কোষের বাইরে হচ্ছে মিডিল ল্যামেলা, ভালো করে বুঝে নাও। তারপরে হবে কি প্রাইমারি সেল ওয়াল, তারপরে হবে কি সেকেন্ডারি সেল ওয়াল, তারপরে হবে কি যদি থাকে টারসিয়ারি হতে পারে, আর না থাকলে প্লাজমা মেমব্রেন। তাহলে একইভাবে এইটা কমন মিডিল ল্যামেলা, তাহলে এখানেও প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, তারপরে প্লাজমা মেমব্রেন। তাহলে এটা হচ্ছে সেল নাম্বার 2, এটা সেল নাম্বার 1। আশা করি এবার আর কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে 2-এর অংশ, এটা হচ্ছে 3-এর অংশ, এটা কমন। মিডিল ল্যামেলা প্রেজেন্ট ইন বিটুইন অ্যাডজাসেন্ট সেল হুইচ আর সিমেন্টিং ইন নেচার, which is cementing in nature, যে সিমেন্টিং করবে, forms the inner part of the side. কি বললাম, প্লান্ট সেল হ্যাজ 3 পার্ট। আমি যেটা বলছি 3 পার্ট, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি। কিছু থাকবে, সবার থাকবে না। ফার্স্ট ফর্মিং লেয়ার ইজ প্রাইমারি সেল ওয়াল কম্পোজড অফ অনলি সেলুলোজ, সেই জন্য ফ্লেক্সিবল ফ্রম আউটসাইড টু ইনসাইড। তাহলে বাইরের থেকে ভেতরে কী হচ্ছে, মিডিল ল্যামেলা, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, তারপর থাকবে হচ্ছে সেল মেমব্রেন। নেক্সট মিডিল ল্যামেলা, দ্য মিডিল ল্যামেলা সিমেন্টিং লেয়ার, এটা হচ্ছে সিমেন্টিং লেয়ার। তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে দেখো সব কোষের বাইরের অংশ, সব উদ্ভিদ কোষে, প্লান্ট সেলের বাইরের অংশটা থাকতেই হবে মিডিল ল্যামেলা। এই কোষটারও বাইরের অংশ হচ্ছে মিডিল ল্যামেলা, এই কোষটারও বাইরের অংশ মিডিল ল্যামেলা, ঠিক আছে, এর বাইরের অংশ মিডিল ল্যামেলা। তাহলে কোন কোষে মিডিল ল্যামেলা থাকবে না, যদি কোষটা এককোষী উদ্ভিদ হয়। বুঝতে পারলাম? এককোষী যত প্লান্ট সেল আছে, সেই জন্য বলেছে নট ফাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
কোশ্চেন করে বসে থাকবে, হা হা করে বসে থাকো না। ইউনিসেলুলার প্লান্ট যেমন ক্লামাইডোমোনাস নেই, ঠিক আছে? তাহলে বলছে মিডিল ল্যামেলা ইজ এ লেয়ার মেনলি অফ ক্যালসিয়াম প্যাকটেট। আমি এর সংকেতটা দিয়ে দিয়েছি, মেনলি ক্যালসিয়াম প্যাকটেট। ভালো করে বোঝো মেনলি কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম প্যাকটেট, কিন্তু তার সঙ্গে আমি বলছি না ম্যাগনেসিয়াম প্যাকটেটও থাকে। প্যাকটেট কথাটা কোথা থেকে এসছে? পেকটিন। পেকটিন ইজ ফাউন্ড ইন মিডিল ল্যামেলা। ক্যালসিয়াম প্যাকটেট, তাহলে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে হচ্ছে মিডিল ল্যামেলা, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়ামের তুলনায়। কারণ ম্যাগনেসিয়াম প্যাকটেট কম থাকে বা থাকেই না। ক্যালসিয়াম প্যাকটেট ইজ দ্য, যদি বলা হয় ক্যালসিয়াম উত্তর যদি চায় ক্যালসিয়াম প্যাকটেট হচ্ছে মেইন। যদি দুটো থাকে তাহলে দুটো যদি থাকে তবে দুটোই থাকবে উত্তর। হুইচ হোল্ডস, কী করছে না, হোল্ডস গ্লু দ্য ডিফারেন্ট নেবারিং সেলস। এই যে কোষটা, এই কোষটার যে পাশাপাশি যতগুলো কোষ আছে, যতগুলো কোষ থাকবে, এই পাশে যতগুলো কোষ থাকবে নেবারিং কোষ, ঠিক আছে? এই যে কোষটা, আমি যে মাঝখানে কোষটা ধরছি, এই যে মাঝখানের কোষটা এর পুরো ধরে রাখছে কে? সিমেন্টিংয়ের মাধ্যমে। সেই সিমেন্টের নামটা কি? মিডিল ল্যামেলা। হোল্ডস অর গ্লু, আঠা, সেই জন্য বলা হয় এদের বলা গ্লু বা আঠা। দ্য সেল ওয়াল অ্যান্ড মিডিল ল্যামেলা মে বি ট্রাভার্স, মানে ট্রাভার্স মানে কি ছিদ্র করে বেরিয়ে যায়, বাই প্লাজমোডেসমাটা। তাহলে এই হচ্ছে মিডিল ল্যামেলা, ভালো করে বোঝো, এই হচ্ছে মিডিল ল্যামেলা, ঠিক আছে? এই হচ্ছে মিডিল ল্যামেলা। নেক্সট হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, নেক্সট হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এই টোটাল এটা সেল নাম্বার 1। তারপর হচ্ছে সেল মেমব্রেন। ঠিক একইভাবে এদিকেও আছে, এইভাবে প্রথমে কি থাকবে? প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, দেন প্লাজমা মেমব্রেন, বা হ্যাঁ যাই হোক প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। তাহলে এই 1 নম্বর সেল, এই 2 নম্বর সেল ট্রাভার্স করছে, দিস ইজ টার্ম ট্রাভার্স। ট্রাভার্স মানে হচ্ছে চিড়ে যাচ্ছে, এই কোষটার সঙ্গে এই কোষটার সঙ্গে যোগাযোগ যে রক্ষা করছে সাইটোপ্লাজমের সূত্র, তাকে বলছি কি? প্লাজমোডেসমাটা। ভেরি ভেরি আইএমপি। এবং এই সঙ্গে সঙ্গে বলে দিই, নোটে দেওয়া হয়নি, যদি পারো খাতা থাকে যদি লেখা, প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল একমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, এবং সেটা হচ্ছে পরিণত, ম্যাচিওর প্ল্যান্ট সেলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল দেখতে পাওয়া যায়। ইম্যাচিওর প্ল্যান্ট সেলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল দেখতে পাওয়া যায় না। তাহলে কারণটা কি? আসল হচ্ছে যত বাড়তে প্রথমে ছোটো ভ্যাকুল ছিল, তারপর বড় ভ্যাকুল হয়েছে, তারপরে আরও বড় ভ্যাকুল হয়েছে, ভ্যাকুল হতে হতে এত বড় ভ্যাকুল হয়েছে যে পাশে সেল মেমব্রেনের পাশে এই সূত্র মতন যে সাইটোপ্লাজমটা থাকে, এটাকেই বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। মনে রাখবা, ইউট্রিকেল। এই প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল অ্যান্ড সেল মেমব্রেন এরা কিন্তু একসঙ্গে ডিফিউশন অসমোসিসের কাজটা করে। এটা কিন্তু নোটেও নেই, আমি দিতে ভুলে গেছি, সেই জন্য বলে দিলাম। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল টার্মটাও কিন্তু ইউজ করে রেখো, ওটা দেবো ভেবেও আমার দেওয়ার কথা মনে নেই। প্লাজমোডেসমাটা তাহলে বুঝতে পারলাম ট্রাভার্স করছে কাকে? কানেক্ট সাইটোপ্লাজম অফ নেবারিং সেল। তাহলে কোন কোন পার্টকে, যদি বলা হয় কোন কোন পার্টকে ট্রাভার্স করে, চিরে বেরিয়ে যায়। আর এটাই হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে জীবন্ত পদার্থের সঙ্গে জীবন্ত পদার্থের যোগাযোগ, সেই জন্য এটাকে সিমপ্লাস্টিক পাথওয়ে বলা হয়, আর অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বলা হয় ইনার্ট সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে। তাও বলে দিই, ইনার্ট সাবস্ট্যান্স বলতে যখন জলের গমন শুধু সেল ওয়ালের মধ্যে থেকে যাবে,
এবং এদের স্পিড অনেক বেশি হবে, কারণ ইরাট। আর যখনই সেল ওয়ালের সেল মেমব্রেনের প্লাজমোডেজমাটা এবং সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে যাবে, তখন তাকে বলে সিমপ্লাস্ট। এরা কিন্তু স্পিড অনেক কম, কারণ এদের কলয়েড ইন নেচার, সলিউশনের মধ্যে দিয়ে যেতে হয়, যার জন্য এদের স্পিড অনেক কম। এই যে ডায়াগ্রামটা দিয়েছি, এই ডায়াগ্রামটা এবার তুমি, হ্যাঁ বলো। প্রাইমর্ডিয়াল ইউট্রিক্যাল, এই যে মনে করো এটা ম্যাচিওর সেল, এই হচ্ছে এইখানে এটা যদি ভ্যাকুয়ালটা যদি এতখানিক হয় মনে করো, তাহলে এই বাকিটা সাইটোপ্লাজম রয়েছে। এই যে সাইটোপ্লাজমের যে একটা সরু পাতলা মানে পর্দার মতন সাইটোপ্লাজম থাকে ম্যাচিওর প্লান্ট সেলে, এটাকেই বলা হয় প্রাইমর্ডিয়াল ও ইউট্রিক্যাল প্রাইমর্ডিয়াল ইউট্রিক্যাল মেইনলি হচ্ছে প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, এই বাইরে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। দেখো কি লেখা আছে কোথাও প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা সেল মেমব্রেন। দেখো তাহলে এই অংশটা হচ্ছে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, আর হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিক্যাল। এটা দুটো মিলে ডিফিউশন অসমোসিসে কাজ করে, ঠিক আছে। এরা মানে সাইটোপ্লাজমের স্তরটা এতটাই পাতলা হয়ে যায়, যার জন্য এরা অনেকটা হেল্প করে, আর কিচ্ছু না। এরা ম্যাচিওর প্লান্ট সেলে দেখতে পাবো, ইম্যাচিওরে কেন দেখতে পাই না? কারণ ইম্যাচিওরে তোমার সেন্ট্রাল ভ্যাকুয়াল তখনও তৈরি হয় না, ছোটো ছোটো ভ্যাকুয়ালগুলো আস্তে আস্তে যোগ হয়ে সেন্ট্রাল ভ্যাকুয়াল তৈরি হয়। ওকে, ফাইন। নেক্সট, এই যে আমি ডায়াগ্রামটা দিয়েছি, এখানে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। প্রোটোপ্লাজম কোন অংশ? এই কালারটা, মানে এটা হচ্ছে প্রোটোপ্লাজম অংশ। সেল মেমব্রেন হচ্ছে এটা, ঠিক আছে, ভেতর থেকে বাইরে যাচ্ছি। তাহলে তারপরে যেটা পাবো এই অংশটা, এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে তার বাইরে পাবো হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, তার বাইরে পাবো হচ্ছে মিডিল ল্যামেলা। তাহলে বাইরে থেকে ভেতরে ঢুকি, মিডিল ল্যামেলা 1, প্রাইমারি সেল ওয়াল 2, সেকেন্ডারি 3, প্লাজমা মেমব্রেন 4, আর প্রোটোপ্লাজম 5। আরেকটা জিনিস পাবো, প্লাজমোডেজমাটা দেখো ট্রাভার্স করেছে, এই যে প্লাজমোডেজমাটা, এটা কি এই সেল থেকে এই সেলে দেখো পুরো এপাশ থেকে এপাশ যাচ্ছে, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ। এরা কি করছে না, সিমপ্লাস্ট, এই কোষ থেকে যখন তরল আসতে পারে এখানে দুভাবে, এই মধ্যে থেকে এখানে যখন আসবে তখন সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে, সিমপ্লাস্ট। আর যখন এর মধ্যে থেকে যাবে তরল, তখন তাকে বলো অ্যাপোপ্লাস্ট। এই যখন আমি সংবহন পড়াবো তখন ডিটেলসে বোঝাবো। যাই হোক তাই হোক, সবসময় অ্যাপোপ্লাস্ট, এই অ্যাপোপ্লাস্ট এটাকে বলছি, যখন এর মধ্যে যায় অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে যতই যাক না কেন, তাকে কিন্তু আলটিমেট সিমপ্লাস্টেই যেতে হবে। সিমপ্লাস্টিক পাথওয়ে গিয়ে তবেই কিন্তু কোথায় প্রবেশ করবে, তোমার হচ্ছে ভাস্কুলার বান্ডিলের ভেতরে প্রবেশ করবে, মেইনলি পরিচক্র ভেদ করে, সেটা তখন ডিটেলসে পড়াবো। এটা আমরা দেখছি কি না, একটা সেল ওয়ালের মিডিল ল্যামেলা পার্ট দেখতে পাচ্ছি, এটা মিডিল ল্যামেলা পার্ট, তারপর হচ্ছে প্রাইমারি সেল ওয়াল পার্ট, আর তারপর হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখানে সেকেন্ডারি সেল ওয়াল যদি হতো, তাহলে সেকেন্ডারি সেল ওয়াল এই প্লাজমা মেমব্রেন আর হচ্ছে প্রাইমারি সেল ওয়ালের মাঝখানে তৈরি হতো সেকেন্ডারি, যদি তৈরি হতো সেকেন্ডারি সেল ওয়াল, তাহলে তার মধ্যে হতো পেকটিন মেইনলি। দেখো তো কোথায় থাকছে পেকটিন, মেইনলি কোথায় থাকছে পেকটিন, থাকছে হচ্ছে মেইনলি মিডিল ল্যামেলায়। সেই জন্য ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট থাকছে এই পেকটিনের সঙ্গে। এছাড়া যে প্রাইমারিতে সেলুলোজ মাইক্রোটিউবুলস থাকে, হেমিসেলুলোজ কিছু কিছু থাকতে পারে, সোলুবেল প্রোটিন থাকে। ওকে, নেক্সট, এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে সেল ওয়ালের আমাদের এনসিআরটি। এবার যেটা পড়বো সেল ওয়ালে এনসিআরটির বাইরে কিছু কথা। সেল ওয়াল ইজ the product of cytoplasm.
সেল ওয়াল কোথার থেকে তৈরি হয়? সাইটোপ্লাজম, প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম। সেল ওয়ালের যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেগুলো হচ্ছে প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের থেকে তৈরি হয়েই সেল ওয়ালগুলো তৈরি হবে, কারণ বিপাকীয় ক্রিয়ার ফলে এগুলো তৈরি হবে। ভালো করে বুঝে নাও, আকাশ থেকে পড়েনি। মনে করো এই একটা কোষ ছিল, ভালো করে আমি আবার সুন্দর করে বোঝাচ্ছি। এর বাইরে কি? মিডিল ল্যামেলা। তাহলে তারপরে কোন অংশ থাকবে? এটা তো এদিকে ঘুরে যাবে, আমি আর ঘোরাচ্ছি না, এরকম ঘুরে যাবে, পুরোটা বোঝো। প্রাইমারি সেল ওয়াল। কী কেটে গেছে আমি তো বুঝতে পারছি না। যেটা হচ্ছে যে এই আমি যেটা বলছি যে সেল ডিভিশনে সময় এই যে প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম কেন বলা হচ্ছে সেল ওয়াল প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম, আমি এখন সেটা বলছি। তাহলে প্রাইমারি সেল ওয়াল যদি হয়, তারপরে থাকে হচ্ছে সেকেন্ডারি, সরি, এইটাকে সেকেন্ডারি করতে হবে বাইরের দিকে। এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল, এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তারপর হচ্ছে সেল মেমব্রেন, তারপর হচ্ছে সেল মেমব্রেন। এবার এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে সেল ডিভিশনে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। তাহলে কি হবে? আমাকে এই জিনিসটা আগে তৈরি করতে হবে, এটা মিডিল ল্যামেলি। এই মিডিল ল্যামেলি তৈরি করতে গেলে এখানে কী করতে হবে না, ভেসিকেলগুলো গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে দিয়ে তৈরি হবে ফ্র্যাগমোজোম। যাই হোক, ওগুলো ডিটেলসে এখন সময় চলে যাবে। যে এইখানে তৈরি হলো, এগুলো পরপর যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে তৈরি হয়ে গেল সেল প্লেট। সেল প্লেটে এখানে পেকটেট সিক্রেশন হলো, ভালো করে বোঝো, পেকটেট সিক্রেশন হয়ে এই তৈরি হলো। এই যেই তৈরি হলো, এটা কি করলো না, এর সঙ্গে তো যুক্ত হয়ে যাবে। আর এই পার্টটা কি হবে না, এর এইখান থেকে সেকেন্ডারি, এর মেমব্রেন তো এখানে আসবেই, এরও সেল মেমব্রেনটা এখানে আসবে। এবার এই সেলটার থেকে সিক্রেশন হয়ে তৈরি হবে প্রাইমারি সেল ওয়াল, তার ভেতরে তৈরি হবে সেকেন্ডারি সেল ওয়াল, পরবর্তীতে এটাও প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে এইগুলো কি প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম, প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম। ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে? সেল ওয়াল ডাজ নট অ্যাক্ট অ্যাজ ফিজিওলজিক্যাল বাউন্ডারি। ফিজিওলজিক্যাল বাউন্ডারি, সেল ওয়াল ইজ নট অসমোটিক ব্যারিয়ার। ফিজিওলজিক্যাল বাউন্ডারি হতে পারবে না কখনোই, কারণ সে অসমোটিক ব্যারিয়ার হিসেবে কাজ করে না। ইটস মেইন ফাংশন ইজ মেকানিক্যাল। প্রধানত এ মেকানিক্যাল ফাংশন করে, একটু প্রোটেক্ট, এগুলো বলেছি, সেভ, এগুলো কাজ করে। সেল ওয়াল ডিস্টিংগুইশেবল ইন্টু 3 লেয়ার্স, নেমলি প্রাইমারি, সেকেন্ডারি আবার S1, S এবং S3, S2 অ্যান্ড S3। S2 হচ্ছে সবচেয়ে বেশি চওড়া, থিকার থাকে, আর কিছু ক্ষেত্রে টার্সিয়ারি থাকতে পারে। তাহলে সেল ওয়াল মেনলি মেড আপ অফ 3 লেয়ার হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সবার থাকবে না, আর সেকেন্ডারি তার 3টে পার্ট যেতে পারে, সেটা S1, S2, S3। এখানে আমরা দেখি যে জিনিসটা আমি দেখানোর জন্য এই ডায়াগ্রামটা খুব ভেরি ইম্পর্টেন্ট। দেখো, অ্যাপোপ্লাস্ট কে মিডিল ল্যামেলার থেকে যায়, ঠিক আছে? এবার এই যে এটা কি, এটা হচ্ছে এয়ার স্পেস থাকে কিন্তু, এই যে এয়ার স্পেস, আর এটা হচ্ছে ভ্যাকুল, এগুলো ভ্যাকুল। দেখো প্রাইমারি সেল ওয়াল কোনটা, দেখো এই, আচ্ছা এইটা যদি ভ্যাকুল হয় তাহলে এটা এই যে অংশটা, এটা কি, এটা সাইটোপ্লাজমের অংশ হবে, ঠিক? এটা সাইটোপ্লাজমের যদি অংশ হয়, তাহলে এই যে বাইরের আবরণটা, এটা কি হবে, প্লাজমা মেমব্রেন। তা প্লাজমা মেমব্রেনের পরেই থাকা উচিত কি, প্রাইমারি সেল ওয়াল। তাহলে এটা প্রাইমারি সেল ওয়াল। দেখো এখানে এই যে প্রাইমারি সেল ওয়ালটা কোনটা দিয়েছে, সাদা অংশটাকে দিয়েছে, তাই না? আর মাঝখানটাকে দিয়েছে হচ্ছে মিডিল ল্যামেলা। তাহলে এখান থেকে যে তরল বাহিত হবে তাকে বলবো আমরা অ্যাপোপ্লাস্টিক বা অ্যাপোপ্লাস্ট। আর এই প্লাজমোডেজমাটা দেখতে পাচ্ছ, প্লাজমোডেজমাটা, এখান থেকে যদি কোনো জল এর ভিতর থেকে যখন আসবে তখন তাকে বলবো হচ্ছে সিমপ্লাস্ট। এখান থেকে এসে এখান থেকে গেল, ঠিক আছে, সিমপ্লাস্ট।
তাহলে এটা হচ্ছে সিম প্লাস কন্টিনিউয়াস ইনটু সাইটোপ্লাজম, অ্যাপো প্লাস সবসময় মিডিল ল্যামেলা দিয়ে যায়। এটা কিন্তু ভুলো না, কিন্তু এখানে পড়িয়ে বুঝিয়ে দিলাম আমি, কিন্তু সেল বলেছি না, সেল ইজ দ্য সোল চ্যাপ্টার অফ বায়োলজি। এখানে তোমার অনেক চ্যাপ্টারের অনেক কথা বলে যাচ্ছি, পরবর্তীতে কিন্তু এই আলোচনাগুলো তত আর করবো না, জাস্ট টার্মগুলো ইউজ করবো, বেরিয়ে যাব। কারণ তোমরা এখনই কিন্তু বুঝে যাচ্ছ যে কোন জায়গাটা কী পড়াতে চাইছি। নেক্সট যেটা হচ্ছে এই ডায়াগ্রামটাতে বোঝাতে চাইছি যে কি না, প্রাইমারি সেল ওয়াল মানে এই অংশটা, তাহলে সেকেন্ডারি হচ্ছে এখান থেকে এইটুকু, তাহলে সেকেন্ডারি এটা যদি মিডিল ল্যামেলা একদম বাইরের অংশ, বাইরে হচ্ছে মিডিল ল্যামেলা, এই অংশটা হচ্ছে, সরি এখানে দেয়নি, মিডিল ল্যামেলা হবে এখানে যদি বাইরে থাকে তাহলে এই হচ্ছে মিডিল ল্যামেলা। তো মিডিল ল্যামেলার পরে থাকে কে, প্রাইমারির পরে কিন্তু S1, যদি সেকেন্ডারি হয় তাহলে বাইরের দিকে থাকবে S1, তার ভেতরে থাকবে S2, তার ভেতরে থাকবে S3। ক্লিয়ার হয়েছে? তাহলে S3 থাকবে একদম প্লাজমা মেমব্রেনের কাছে, প্লাজমা মেমব্রেনের একদম কাছে থাকবে হচ্ছে S3। প্রাইমারি সেল ওয়াল লেয়ার কত, 1 to 3, বেশ পাতলা, মাইক্রোমিটার, এবং কম্পোজড অফ অনলি সেলুলোজ, মেনলি সেলুলোজ, ফ্লেক্সিবল, ইলাস্টিক নেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলাস্টিক ইন নেচার। খবরদার এখান থেকে এটা পড়ো, প্রশ্ন কিন্তু নিটেও পড়েছে প্রচুরবার। সেলুলোজ ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড, কি দিয়ে তৈরি, পলিস্যাকারাইড বলেছিলাম, বিটা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, আর স্টার্টস হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আমরা যদি রাউন্ডটা করি এরকম, এগুলো পড়াবো, এখনই পড়াতে বলে এই যে অক্সিজেন ওপেন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2, 3, 4, এখানে 5, তারপরে 6, 4, 5, 6, CH2OH, হ্যাঁ 5 আর 6 থাকে। যাই হোক, এই 1 নম্বর কার্বনের যদি কাছে OH গ্রুপ থাকে তখন সেটা হচ্ছে আলফা, আর দূরে আছে মানে বিটা। তাহলে বিটা ডি গ্লুকোজ দিয়ে, তাহলে সেলুলোজ ইজ পলিমার অফ বিটা ডি গ্লুকোজ এবং স্ট্রেট চেইন, আর স্টার হচ্ছে আলফা ডি গ্লুকোজ। স্টার্চের আবার দুটো ভাগ আছে, পরে পড়েছে অ্যামিলোপেকটিন আর সে তোমার স্টার্চের যে ভাগগুলো এবার কোশ্চেনও পড়ে গেছে। সেলুলোজ ইজ দ্য প্রাইমারি স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ গ্রিন প্ল্যান্টস। সেকেন্ডারি, হ্যাঁ তুই আবার রিজয়েন কর, তোর প্রবলেম হয়েছে। সবাই কি দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ তাহলে তোর প্রবলেম হয়েছে, আমার তো প্রবলেম নেই কোনো। যাই হোক, সেকেন্ডারি ওয়াল অলসো কন্টেন্ট সেলুলোজ উইথ ভেরিয়েবল অ্যামাউন্ট অফ লিগনিন, হেমিসেলুলোজ। সেকেন্ডারি অর লিগনিন, এটা একদম মাথায় পুরে নাও, লিগনিন অ্যান্ড সেলুলোজ কনসিডারেবল টুগেদার, কি বলা হয়, লিগনোসেলুলোজ টার্ম। লিগনোসেলুলোজ যেটা উড কাঠে পাওয়া যায়, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় যা যে কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে লিগনোসেলুলোজ। কমনলি বায়োপলিমার্স অন আর্থ, সবচেয়ে বেশি পরিমাণ সারা বছরে যত গাছ দেয় সেটা হচ্ছে লিগনোসেলুলোজ। টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, লিগনোসেলুলোজ হিসাবে থাকে, কারণ লিগনিন এবং সেলুলোজ, কারণ সেকেন্ডারি ওয়াল একমাত্র উডে ফর্মেশন হয়, উড ফর্মেশন করার সময় লিগনিন ফর্মেশন হয়। এগুলো আমরা পরে আরও ডিটেলসে যাব যখন আমরা জাইলেম ফ্লোয়েম পড়ব। অনলি ওয়ান গ্রুপ অফ অ্যানিমেলস, আচ্ছা প্ল্যান্টে তো গেল, একমাত্র একটা গ্রুপ অফ অ্যানিমেল এটা দেখতে পাই, টিউনিকেটস। ঠিক আছে, এই টিউনিকেটস কি সেটা বিস্তৃত পড়ব। ক্রিয়েট অ্যান্ড ইউজ সেলুলোজ, তৈরি করতে পারে, ব্যবহার করে। আবার কিছু অ্যাসিড ব্যাকটেরিয়াজ নোন অ্যাজ সিনথেসাইজ সেলুলোজ করতে পারে। দেখো আমরা কিন্তু সেলুলোজ ডাইজেস্ট করতে পারি না, কে পারে, গরু এবং টার্মাইটস।
কারণ এদের স্টমাকে থাকে হচ্ছে ট্রাইকোনিম্ফা এবং আরও যে ব্যাকটেরিয়া থাকে যারা সেলুলেজ এনজাইম সিক্রেশন করতে পারে, যার জন্যই গরু খড়কে হজম করতে পারে। আমরা কিন্তু খড় যদি খাই, আমরা কিন্তু খড় হিসাবেই আমাদের কিন্তু হজম হবে না, কিন্তু গরু করতে পারছে। কাঠ দেখো খেয়ে ফেলছে টার্মাইটস, হজম করছে। তাহলে এই সেলুলোজ এনজাইম একমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। ঠিক আছে, সেলুলোজ ওয়াজ ডিসকভার্ড বাই, এটা মনে রাখতেও পারো, এমন কিছু না। অ্যান এস্টিমেটেড অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে সেলুলোজ এত টনস পার বাই দ্য প্ল্যান্ট, সারা বছরে প্ল্যান্টে এটা হয়। এটা এতটা এনসিআরটির তোমার নিটের জন্য অতটা প্রয়োজনীয় নয়, কিন্তু আগেরটা বিশেষ প্রয়োজন। সেকেন্ডারি সেল ওয়াল লেয়ার সিচুয়েটেড ইনসাইড দ্য প্রাইমারি, বারবার বলছি প্রাইমারি সেল ওয়ালের, এটা প্রাইমারি সেল ওয়াল যদি হয় সেকেন্ডারিটা তার ভেতরে হবে হচ্ছে সেল মেমব্রেন, তারপর হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, সেকেন্ডারি, প্রাইমারি। এটা কিন্তু থিক প্রাইমারি থেকে ডিপোজিটেড অন দ্য প্রাইমারি ওয়াল, থিক অ্যান্ড নন ইলাস্টিক, ভেরি ইম্পর্টেন্ট। একবার যদি সেকেন্ডারি ওয়াল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ইলাস্টিসিটি সেই কোষের নষ্ট হয়ে যাবে, তার মানে সে পার্মানেন্ট টিস্যু হয়ে গেছে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যুতে কখনোই কিন্তু সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হচ্ছে না। হ্যাভ 3 জোনস, 3টে জোন থাকে। থিকের জোন হচ্ছে, এটা বলেছি। ডিসপোজিশন অফ কেমিক্যালস ইন সেকেন্ডারি ওয়াল, কী থাকতে পারে সেকেন্ডারি ওয়ালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতবার কোশ্চেন পড়েছে আমি করে শেষ করতে পারবো না। এআইপিএমটি বলো, নিট বলো, এইমস বলো, জিপমার বলো, এইগুলোর থেকে কোশ্চেন পড়েছে, আবারও পড়তে পারে। তুমি যদি না পড়ো তুমি পারবে না। কিউটিন, লিগনিন অ্যান্ড সুবেরিন। কিউটিন এটা হচ্ছে পলিমার অফ ফ্যাটি অ্যাসিড, প্লান্টের এপিডার্মিসে থাকবে। কোথায় থাকবে? এপিডার্মিসের মেইনলি মনে করো লিফ, পাতা বা কচিকাণ্ডের গায়ে এই ওয়াক্সি সাবস্টেন্স, যাতে ভেতর থেকে H2O বেরিয়ে যেতে না পারে, সেই জন্য কিউটিনাইজড হয়ে যায়। কিউটিন ডিসপোজাল কোথায় থাকে? তাহলে সেকেন্ডারি ওয়ালে থাকবে, ভালো করে বোঝোই বা। তাহলে প্রাইমারি ওয়ালটা বাইরে, সেকেন্ডারি ওয়ালে ডিসপোজিশন হয়। জল যতটা বেরোনোর আগেই ঠেকিয়ে দিচ্ছে কে? সেকেন্ডারি ওয়ালে। তাহলে ডিসপোজিশন কোথায় হচ্ছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুট করে বলবো না প্রাইমারিতে সেলুলোজ ছাড়া কিচ্ছু থাকে না, মাথায় ঢুকলো? প্রাইমারি সেল ওয়াল composed of only polymer of beta D glucose and it is linear called cellulose. কিন্তু পরবর্তীতে হেমসেলুলোজ আসতে পারে, লিগনিন আসতে পারে, সুবেরিন আসতে পারে, কিউটিন আসতে পারে, বিভিন্ন জিনিস, সব ডিসপোজিশন কোথায় হবে? সেকেন্ডারি ওয়ালে। এবং এপিডার্মিস হচ্ছে প্লান্টের কোন পার্টকে বলা হয়? বাইরের পার্টকে। কার? প্লান্টের দুটো অংশ থাকে, একটা হচ্ছে মাটির ওপরের অংশ, তার বাইরের আবরণ করলে এপিডার্মিস, আর ভেতরে তার মাটির নিচের যে আছে তাকে বলে এপিব্লেমা। মনে থাকে যেন, দুটোই হচ্ছে এপিব্লেমা। পুরোটা লিখছি না, এপিব্লেমা, এপিডার্মিস, আউটার কভারিং অফ প্লান্ট। এপিব্লেমা প্রেজেন্ট the outer covering of root and epidermis হচ্ছে outer covering of shoot. Lignin polymer of coniferal alcohol এইমস ছিল, যদি মনে রাখতে পারো ভালো। কিন্তু লিগনিনটা কোথায় থাকে এটা তুমি পরিষ্কার মনে রাখতে হবে। স্ক্লেনকাইমা মিতো, তাই তো, ম্যাক্সিমাম।
পরে আসবো ক্রাইমে যখন পড়বো। জাইলেমের ভেসেল এবং ট্রাকিটে থাকবে লিগনিফিকেশন হয়, যার জন্য মৃত কোষ। আর সুবেরিন অলসো ফ্যাটি অ্যাসিড, সেটা কোথায় থাকে? সুবেরাইজ সেল, কর্ক সেল, যার জন্য তো হোমিওপ্যাথিক শিশিতে আমরা আগে কর্ক সেল ওয়াল, কর্ক দিয়ে আটকে দিতাম, যাতে মানে সুবেরিনের জন্য সেটা কিন্তু কিছুতেই নষ্ট হতো না, ওর মানে শিশুর ভেতরে থাকা জিনিস। নেক্সট, দ্য মেইন কম্পোনেন্ট অফ সেল ওয়াল প্লান্ট সেল ইজ সেলুলোজ। মেইন কম্পোনেন্ট যদি বলা হয়, উত্তর কি বলবো? সেলুলোজ। স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ সেল ওয়াল কি? ফাইব্রিল অর মাইসিলি। এলিমেন্টারি ফাইব্রিল অর মানে ইউনিট, ভালো করে বোঝো, এটা কিন্তু একটু বোঝার আছে, এটা কিন্তু এনসিইআরটিতে নেই, কিন্তু ইউনিট অফ সেল ওয়াল, ইউনিট অফ সেল ওয়াল হচ্ছে এলিমেন্টারি ফাইব্রিল, পরে দেখাচ্ছি, অ্যান্ড মাইসেলি। ইচ মাইসেলি মেড আপ অফ 100 cellulose chain. In each cellulose chain around 300 glucose molecules, and such 20 myceli forms microfibril. 250 microfibrils called fibril or macro. মাথায় কিচ্ছু ঢোকেনি, একদম শিওর মাথায় কিচ্ছু ঢোকেনি, ঢোকার দরকার নেই, আমি ঢোকার ব্যবস্থা করে দিচ্ছি, একদম এইখানটাই বা দাঁড়াও, এবার পরিষ্কার হয়ে যাবে। ম্যাক্রোফাইব্রিল কোথার থেকে এসছে? এইখান থেকে, তার অংশ ভাগ হচ্ছে মাইক্রোফাইব্রিল, সেটার থেকে কী তৈরি হলো? একদম মাইসেলি, তার থেকে সেলুলোজ চেইন, তার থেকে গ্লুকোজ। তাহলে আমি গ্লুকোজ থেকে আসি, ওখানে কি বলেছি? 3000 গ্লুকোজ, এই 3000 গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে একটি সেলুলোজ চেইন, ঠিক আছে? এরকম 100টা, যেটা থিওরিতে বলেছি, 100টা সেলুলোজ চেইন থেকে তৈরি হয়েছে একটা এলিমেন্টারি ফাইব্রিল বা ইউনিট অফ এলিমেন্টারি ফাইব্রিল বা ইউনিট অফ সেল ওয়াল। এই যে এটা, এরকম 20টা এলিমেন্টারি ফাইব্রিল থেকে একটা মাইক্রোফাইব্রিল, এরকম 250টা মাইক্রোফাইব্রিল, পরপর ব্যাকে যাচ্ছি আমরা, এইভাবে আসলাম। এবার মাথায় না ঢুকে কোনো উপায় নেই, ডায়াগ্রাম এবং তোমার লেখা দুটো পাশাপাশি, অতএব যেভাবেই আসুক কোশ্চেন তুমি পারবে, আমি আশা করি। গ্রোথ অফ সেল ওয়াল, সেল ওয়াল যে গ্রোথ, সে প্রসিডিওরটা কি? দুরকম প্রসিডিওর আছে, একটা হচ্ছে কি এরকম একটা গ্লুকোজের উপরে আরেকটা গ্লুকোজ, পরপর 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 লেয়ারিং। আরেকটা কি হয় না, এরকম এখানে খানিকটা হলো, এখানে খানিকটা হলো, এখানে খানিকটা হলো, ঠিক আছে? দু ধরনের মানে কি বলবো, রুটি যখন তৈরি করে দেখেছো, একটা রুটি তৈরি করলো, আরেকটা তারপর দিল, তারপর একটা দিল, একটা চাটুতে পরপর অনেকগুলো রুটি হলো, তারপর মা ছেঁকে নেয়। তাহলে ওই যে 3-4টে বা হলো, সেটা হচ্ছে লেয়ারিং, তার নাম হচ্ছে অ্যাপোজিশন প্রক্রিয়া হচ্ছে লেয়ারিং অফ সেলুলোজ ওভার সেলুলোজ, দ্য গ্রোথ ইজ কল্ড, এটাকে কী বলছে? মাল্টিনেট গ্রোথ। কি বলছে? মাল্টিনেট গ্রোথ। আরেকটা হচ্ছে ইনটু সাসপেনশন গ্রোথ, ইনটু সাসপেনশন প্রসিডিওর, তাকে বলছে যে মোজাইক মানে এই, যেমন মনে কর মিস্ত্রিকে প্লাস্টার করতে দেখেছো, দেয়াল যখন প্লাস্টার করে, এই ইটের গাঁথনি দেখবে, এইখানে খানিকটা মর্টার বা সিমেন্ট বালি মিস্ত্রি তো ওগুলো মশলা দিল, এখানে দিল, তারপর টেনে প্লেন করে দিল। তো এটা হচ্ছে সেই প্রসিডিওর। আর এটা রুটি বানানোর প্রসিডিওর, এই একটা রুটি, তার উপর একটা রুটি, তার উপর একটা রুটি, দিস ইজ হচ্ছে অ্যাপোজিশন প্রসিডিওর। আর এটা হচ্ছে দ্বিতীয় প্রসিডিওরটা। নেক্সট, এত কিছু পড়ার পর নেক্সট হচ্ছে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা হচ্ছে ফার্স্ট ফর্ম লেয়ার, প্রথম তৈরি হয়, এতক্ষণ বুঝে গেছো, প্রথম তৈরি হয় লেয়ার যেটা, সেটা হচ্ছে ফার্স্ট। কারণ সেল ডিভিশন, অ্যানিম্যাল সেল ডিভিশনে কেরিওকাইনেসিসের পরে সাইটোকাইনেসিস প্রক্রিয়া যখন শুরু হয়, তখন সেল প্লেট তৈরি হয়। সেল প্লেট তৈরি হওয়ার জন্য দরকার হয় ফ্র্যাগমোজোম। ফ্র্যাগমোজোম হচ্ছে ভেসিকেল অফ গলগি বডিজ অ্যান্ড ল্যামেলা অফ তোমার হচ্ছে কী বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো বিস্তৃতভাবে প্রেজেন্ট বিটুইন অ্যাডজেসেন্ট সেল। তাহলে প্রথম তৈরি হবে। ইট ইজ দ্য ইন্টারসেলুলার লেয়ার। ইন্টারসেলুলার লেয়ার বলতে
এই একটা সেল, এই একটা সেল, তাহলে এর মাঝখানে এই ইন্টার সেলুলার লেয়ার, আর যদি ভিতরে হতো তখন বলতো ইন্ট্রা, INTRA, ইন্ট্রা সেলুলার, ভেতরে, আর ইন বিটুইন টু ইন্টার, intercellular, intercellular that acts as cementing layer between two adjacent cell. It is situated outside primary wall. বুঝে গেছে এতক্ষণে আর না বোঝার কিছু নেই। It connects primary wall of adjacent cell. এটা কি করছে না, দুটো প্রাইমারি ওয়ালকে কানেক্ট করছে, ভেরি IMP, কারণ সেকেন্ডারি ওয়াল তো প্রাইমারি ওয়ালের ভিতরে তৈরি হবে। তাহলে কানেক্ট করছে কে, মিডিল ল্যামেলা, কাকে, অ্যাডজাসেন্ট সেলের, এই যে অ্যাডজাসেন্ট সেলের, এই অ্যাডজাসেন্ট সেলের এটা হচ্ছে প্রাইমারি ওয়াল, প্রাইমারি সেল ওয়াল, এটা প্রাইমারি সেল ওয়াল, তাহলে কানেক্ট করছে প্রাইমারি সেল ওয়াল। দ্য মোস্ট কমন এলিমেন্ট মিডিল ল্যামেলা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে মিডিল ল্যামেলাতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কি, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়ামও পাওয়া যায়, এটা জেনে রাখো, কারণ ম্যাগনেসিয়াম পেকটিন আছে। পেকটিন ইজ দ্য পলিমার, এই যে পেকটিনটা কি, যেটা থাকে বেশিরভাগ এতে, সেটা হচ্ছে পলিমার, পলিমার বোঝো, গ্লুকোরোনিক অ্যাসিড অ্যান্ড গ্লাকটিউরোনিক অ্যাসিড, এই দুটো দিয়ে তৈরি, গ্লুকোরোনিক অ্যান্ড গ্লাকটিউরোনিক, গ্লুকোজ সঙ্গে যুক্ত হয়ে আর গ্লাকটোজের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যাসিড তৈরি হয়। মিডিল ল্যামেলা ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ প্লান্ট সেল। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে যে কোনো প্লান্ট সেলের এক্সেপ্ট ইউনিসেলুলার প্লান্ট সেল আউটার মোস্ট লেয়ার ইজ মিডিল ল্যামেলা। যে কোনো সেলের, যে কোনো প্লান্ট সেলের আউটার মোস্ট লেয়ার হচ্ছে মিডিল ল্যামেলা এক্সেপ্ট ইউনিসেলুলার প্লান্ট সেল। এই যে প্লান্ট সেলের এই যে পেকটিন, এই পেকটিন যদি ফলে থাকে সেটা তো পাকাতে হবে, তাহলে বলছি ইন রাইপ ফুডস ডিউ টু অ্যাক্টিভিটি অফ পেকটোলাইজিং এনজাইম, পেকটোজকে লাইজিং মানে ভাঙবে, দ্যাট মিডিল ল্যামেলা গেট ডিজলভ, মিডিল ল্যামেলা গুলে যাবে এবং নরম হয়ে যাবে এবং ফ্রুট বিকাম সফট। তাহলে ফ্রুটটা যত নরম হবে কেন না, পেকটোলাইজিং এনজাইম ইউজ করার জন্য এটা হবে। The plant fibers are present in bundles. Plant fiber বান্ডিল হিসাবে থাকে। Each plant fiber is sclerenchyma cell. প্লান্ট ফাইবার সবসময় বান্ডিলের মধ্যে থাকবে। যত প্লান্ট ফাইবার আছে এগুলো আমরা যখন টিস্যু পড়বো তখন জানবো, এখন জেনে রাখো শুধু। These cells are connected by middle lamella. তাহলে ফাইবারগুলো যেগুলো দিয়ে কানেক্ট হয় সেটা হচ্ছে মিডিল ল্যামেলা দিয়ে কানেক্টেড হয়, মিডিল ল্যামেলা। এবং দিস ইজ দ্য রিজন দ্য ফাইবার আর প্রেজেন্ট ইন দ্য বান্ডিল। সেই জন্য বলা হয় যে কোনো ফাইবারের মাঝখানে মিডিল ল্যামেলা থাকে। এই মিডিল ল্যামেলাগুলোই হচ্ছে ফাইবারগুলোকে, মানে স্ক্লেরোকাইমা সেল যে ফাইবার আছে তাকে যুক্ত করে রাখে এবং শক্ত করে রাখে। সো টু অবটেন দিস ফাইবার, যদি এই ফাইবারকে যেমন পাটের বা অন্য যা যা তন্তু যদি আমাদের পেতে হয় তাহলে কী করতে হবে, পেকটিনকে গড়িয়ে ফেলতে হবে। তাহলে কী করছে, এনজাইম পেকটিনেজ, নামটা কি, পেকটিনকে নষ্ট করবে, গড়িয়ে ফেলবে, নষ্ট করে দেবে। পেকটিনেজ ইজ ইউজ টু ডিজলভ অ্যান্ড দ্য সিমেন্টিং লেয়ার অফ মিডিল ল্যামেলা অ্যান্ড ফাইবার আর সেপারেটেড। তাহলে যে কোনো স্ক্লেরেনকাইমার ফাইবারকে যদি আমরা পেতে চাই তাহলে পেকটিনেজ এনজাইম দিতে হবে এবং সেখান থেকে ফাইবার পাওয়া যাবে। এটাকে কি বলা হয়, রিটেনিং, পচানো মেনলি। দিস প্রসেস নোন অ্যাজ রিটেনিং অফ ফাইবার। ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিরিকাম, যেটা হচ্ছে তোমার এই পাট পচাতে বা যে কোনো ইয়ে পচাতে, মানে মিডিল ল্যামেলাকে পচাতে সাহায্য করবে। অলসো ইউজড ইন রেফারিং মিডিল। নেক্সট প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা আমরা এতক্ষণ যেটা জেনে এসেছি, প্লাজমোডেজমা হচ্ছে যে ট্রাভার্স ইন বিটুইন টু অ্যাডজেসেন্ট সেল, তার মধ্যে থাকছে হচ্ছে মিডিল ল্যামেলা
প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, ঠিক একই জিনিস এদিকেও থাকবে। এটা হচ্ছে তোমার হচ্ছে সেল নাম্বার 1, তাহলে এটা সেল নাম্বার 2, এর মধ্যে দিয়ে এরকম যুক্ত থাকবে। দিস ইজ কল্ড প্লাজমোডেজমাটা। এটা কে নাম করেছিল? স্টারবার্জার। ফার্স্ট অবজার্ভ, দেখতে পেয়েছিল। দিস আর দ্য প্রোটোপ্লাজমিক কানেকশন থ্রু দ্য সেল ওয়াল অ্যান্ড ব্রিজেস অ্যাডজাসেন্ট সেল, একটা ব্রিজ তৈরি করছে অ্যাজ সাইটোপ্লাজমিক ব্রিজ, অ্যান্ড সেলস আর কল্ড প্লাজমো, অ্যান্ড সেলস হবে না, এটা অ্যান্ডস আর কল্ড, এটা ভুল হয়ে গেছে, অ্যান্ডস আর কল্ড প্লাজমোডেজমাটা। ইট ইজ ফাইন সাইটোপ্লাজমিক ক্যানাল, একটা সাইটোপ্লাজমের ক্যানাল, একটা ক্যানাল, ঠিক আছে। হুইচ ইজ লাইন কী দিয়ে লাইন করা থাকে, মানে আবৃত করা থাকে প্লাজমা মেমব্রেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন হবে না বলো? এই প্লাজমা মেমব্রেনটাই তো এইভাবে গেল, প্লাজমা মেমব্রেন। নেক্সট হচ্ছে কী হবে? সেকেন্ডারি ওয়াল, প্রাইমারি ওয়াল, তারপরে কি থাকবে তোমার হচ্ছে মিডিল ল্যামেলা, তারপরে প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল। তাহলে এই যে প্লাজমা মেমব্রেনের মাধ্যমে থাকবে, এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, তার মাধ্যমে ডেসমোজোম আকারে এটা যুক্ত থাকে। সেটাতেও আমি বোঝাবো, সেটাও বোঝার দরকার আছে, সেখান থেকেও প্রশ্ন পড়েছে। Lined by plasma membrane and often a tubule of endoplasmic reticulum, smooth endoplasmic reticulum, এটা যে endoplasmic reticulum থাকবে সেটা মেনলি থাকে স্মুথ endoplasmic reticulum, এটাকে বলবো হচ্ছে ডেসমোটিউবুল। দিস ইজ কল্ড ডেসমোটিউবুল। তাহলে প্লাজমোডেজমাটা সাইটোপ্লাজমিক কানেকশন, কিন্তু দুদিকে থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টিউবুল পার্ট, এবং এটাকে বলা হবে ডেসমোটিউবুল। উইথ দ্য হেল্প অফ প্লাজমোডেজমা অল দ্য প্রোটোপ্লাস্ট অফ লিভিং সিস্টেম আর লিঙ্ক টু ফর্ম continuous system or symplasm by the process of symplastic pathway, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিমপ্লাজম। এতক্ষণে বুঝে গেছো সিমপ্লাস্ট অ্যাপোপ্লাস্ট কি? যেটা বলছিলাম, প্লাজমোডেজমাটা ক্রিয়েট গ্যাপ অ্যান্ড কানেক্ট প্লান্ট সেল। দিস ইজ, এটা কি? এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভালো করে বলতে বললে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটা গেল হচ্ছে টিউবুল, আর এটা হচ্ছে সেল মেমব্রেন, ভালো করে বুঝে নাও। আর এটা হচ্ছে সেকেন্ডারি, তার বাইরে প্রাইমারি, এখানে সেকেন্ডারি, এটা সেল মেমব্রেন, তাহলে এই যে ডট ডট যে জায়গাটা, সেটাকে আমি কি বলতে পারি? মিডিল ল্যামেলা। এর পরে আর কোনো কোশ্চেন থাকলে পরে সে কোশ্চেনে যদি উত্তর না দিতে পারো, আমার থেকে মনে কষ্ট আর কেউ পাবে না। কত রকম প্রশ্ন হতে পারে যে মিডিল ল্যামেলা কোন অংশে বিচ্ছিন্ন হয়, তাহলে বলবো হচ্ছে প্লাজমোডেজমাটা অংশে বিচ্ছিন্ন হয়। প্লাজমোডেজমাটাতে সাইটোপ্লাজমে রজ্জু ছাড়া আর কি দেখতে পাওয়া যায়? অপশন যেটা যদি দেয়, টিউবুল অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্লাজমোডেজমাটায় যে টিউবুল অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আর ইয়ার না স্মুথ ইয়ার? অনেক প্রশ্ন হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাজমোডেজমাটার যে কথাটা আমি বলতে চাইছিলাম, সেখানে কি দেখো, যেটা হচ্ছে ইয়েলো কালার, সেটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে, যাবে থ্রু সেল ওয়াল। আর যেটা হচ্ছে গ্রিন কালার, সেটা হচ্ছে সিমপ্লাস্টিক পাথওয়ে থ্রু সাইটোপ্লাজম। এটুকুলো কি হয় না, মনে করো এটা হচ্ছে
এগুলো হচ্ছে মৃত্তিকার কণা, এই যে এইগুলো এইগুলো এটা হচ্ছে রুট হেয়ার, এককোষী। এখান থেকে জল প্রবেশ করলো, কী হিসাবে প্রবেশ করে সেগুলো ডিটেলস এখন যাচ্ছি না। এইটা গিয়ে দুভাবে যেতে পারে, এই সেল ওয়ালের মাঝখান দিয়ে যেতে পারে, এই সেল ওয়ালের গ্যাপ থেকে যেতে পারে, গিয়ে এখানে যে এরিয়া পাবে এন্ডোডার্মিস, তারপর হচ্ছে পেরিসাইকেল পাবে, তারপর তো জাইলেম পাবে, জাইলেমের প্রোটোজাইলেম মেটাজাইলেম। এইখান থেকে গিয়ে তাকে কিন্তু আলটিমেটলি প্যাসেজ সেল, এর মধ্যে যেটা প্যাসেজ সেল তাতে সুবেরিন থাকে না, মানে ক্যাসপিয়ান সিট থাকে না, আর বাকিগুলোতে সবগুলোতে যে কোনো ঢুকতে পারে, অতিরিক্ত জল ঢুকলে তো বাস্ট করবে। তো যখন সেলের মধ্যে দিয়ে, মানে এটা এখানে তাহলে প্লাজমোডেজমেন্ট আছে, এখানে মানে প্লাজমোডেজমেন্ট আছে, এখানে প্লাজমোডেজমেন্ট আছে, এখান থেকে গেল। কিন্তু এখান থেকে যে জলটা যাচ্ছে তাকে যেতে হচ্ছে এইভাবে যেতে হচ্ছে, এইভাবে গিয়ে এটা তো অ্যাপোপ্লাস্টিক, এইবার তাকে সিমপ্লাস্টে নামতে হচ্ছে, সিমপ্লাস্টে নেমে তবে কিন্তু যেতে হচ্ছে, যেটা বলছিলাম। তাহলে এখানে কি প্লাজমোডেজমাটা যেটা হচ্ছে সাইটোপ্লাজমের কানেকশান। তাহলে দেখো এই যে এখান থেকে যাচ্ছে, এটা হচ্ছে ভ্যাকুলের মধ্যে দিয়ে তো আর যায় না, ভ্যাকুলের মধ্যে দিয়ে যায় না, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে দিয়ে যাচ্ছে দেখো পুরো এই, তারপরে এখান থেকে গিয়ে এটা হচ্ছে সিমপ্লাস্ট। কিন্তু অ্যাপোপ্লাস্ট করতে যাচ্ছে অ্যাপোপ্লাস্ট আমরা দেখতে পাবো এই সোজা যাচ্ছে, এই সোজা গিয়ে এই ঘুরে গেল। কিন্তু এইখানে এসে এই যে ক্যাসপিয়ান স্টেপ বাধাপ্রাপ্ত হলো, তাহলে তাকে কি করতে হবে না, এইবার তাকে এখানে নামতে হবে, এখানে নামতে হবে, এখানে সরি এই অ্যাপোপ্লাস্ট এখানে এবার নেমে তারপর তাকে যেতে হবে। বোঝা গেল? এটাই আমি বলতে চাইছিলাম। তাহলে কন্টিনিউয়াস পাথওয়ে হচ্ছে সিমপ্লাস্ট, এবং সিমপ্লাস্টিক পাথওয়ে হচ্ছে স্লো। আর এটা হচ্ছে প্রচণ্ড স্পিডি, কারণ অ্যাপোপ্লাস্ট হচ্ছে নন লিভিং পার্টের মধ্যে যাচ্ছে, সেখানে কোনো আকর্ষণ নেই, আর মানে পজিটিভ নেগেটিভ চার্জ বলে কিছু নেই। আর এখানে এই মধ্যে দিয়ে যেতে হচ্ছে মানে কোলাইডাল ইন নেচার, এখানে প্লাস মাইনাস হচ্ছে, এখানে অনেক বাধার সৃষ্টি হবে। ফ্র্যাগমোপ্লাস্ট যেটা বলছিলাম, দ্য টার্ম ফ্র্যাগমোপ্লাস্ট, এটা মনে রাখতে পারো। সেল ওয়াল ইজ দ্য প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম, আমরা জানি সেল ওয়াল প্রোডাক্ট অফ সাইটোপ্লাজম। কি প্রোডাক্ট? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, মাইক্রোটিবিউলস প্লে গ্রেট রোল ইন ফরমেশন অফ সেল ওয়াল। তাহলে এই সেল ওয়াল যখন হয়, এই একটা কোষ যখন সেল ওয়ালের ব্যাপারটা, তাহলে কি একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, তাহলে এবার এইখানে এরকম পরপর সব জন্মে পরপর আসতো, মানে দুটো বাড়ি তৈরি হয়েছে। মনে করো এটা রাম আর শ্যাম দুজন ভাই, এটা রাম আর এটা শ্যাম দুজন ভাই, এদের পিতা ছিল মনে করো হরি মারা যাওয়ার পরে দুই ভাই বলছে না একসঙ্গে থাকা যাবে না, পার্থক্য করতে হবে। তখন তারা কি করলো, যে পার্মানেন্ট ওয়াল মনে করো এগুলো তৈরি করার আগে সালিশি সভাটা হলো, এই হলো, ঠিক আছে যার যা আছে এখানে ইট ফিট কিছু একটু দিয়ে রাখলো। তারপরে কি করলো, রাম কি করলো, বললো না এরকম রাখলে হবে না, আমার এদিক দিয়ে আমি ওয়াল তৈরি করে দিলাম। শ্যাম বললো আমার এখান থেকে আমি ওয়াল তৈরি করে দিলাম। তাহলে এটা প্রাইমারি ওয়াল তৈরি হলো। আর এই যে প্রথম যে ছিল সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। তাহলে প্রোডাক্ট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, মাইক্রোটিবিউলস, ফরমেশন সেল ওয়াল। At the time of cell wall formation, Golgi bodies release vesicle filled with cell wall material. সেই ভেসিকেলে কি থাকে, সেল ওয়াল ম্যাটেরিয়াল থাকবে ফরমেশনে। These vesicles are known as phlegmoplast. তাহলে ভেসিকেল যেগুলো কে তৈরি করছে আমরা জানি,
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ল্যামেলি আসবে, কিন্তু ভেসিকল মেনলি তৈরি করে গলগি অ্যাপারেটাস, ভেসিকল তৈরি করে। তাহলে সেগুলোকে ফ্র্যাগমোপ্লাস্ট বলবো। অ্যারেঞ্জ টু ফর্ম সেল প্লেট, মানে এগুলো কি হয়, এই যে এগুলো কিন্তু সেল মেমব্রেনে সেল মেমব্রেন বলছি কেন, প্যাকটেড জাতীয় বিভিন্ন জিনিসে এগুলো পরপর যুক্ত হয়ে যাবে। পরপর যুক্ত হয়ে গেলে এরকম একটা অংশ তৈরি হয়ে যাবে, এবং এর মধ্যে ক্যালসিয়াম প্যাকটেড, ম্যাগনেসিয়াম প্যাকটেড এবং অন্যান্য অংশ তৈরি হয়ে যাবে মিড লেভেল। Phagocytoplasts are the precursor of cell plate, very very IMP. সেল প্লেটের প্রিকারসার কে? সেল প্লেট তৈরি করার জন্ম দিচ্ছে কে না? ফ্র্যাগমোপ্লাস্ট, হুইচ আলটিমেটলি ফর্ম সেল ওয়াল। ফ্র্যাগমোপ্লাস্ট আর রিলেটেড উইথ সাইটোকাইনেসিস। কোথায়? সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনের সঙ্গে যুক্ত হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। পয়েন্ট টু বি নোটেড, এগুলো একটু মনে রাখার দরকার আছে। লিগনিন provide hardness of cell wall. Middle lamella can be dissolved by strong acid. Strong acid with cell coat of protozoa is called pellicle. Cell coat বাইরে দেখো, যদি বলা হয় প্লান্ট সেলের সবচেয়ে বাইরের স্তর কি, তাহলে কি বলবো? মিডিল ল্যামেলা। আর যদি অ্যানিম্যাল সেল হয়, এটা হচ্ছে প্লান্ট সেল, এটা অ্যানিম্যাল সেল হয়, বাইরের কোট কি? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স বাইরের কোট, সবচেয়ে আউটার কোট থাকবে এটা, আর হচ্ছে মিডিল ল্যামেলা, পেলিক্যাল থাকবে। অ্যানিম্যাল সেলস হ্যাভ সেল কোট, এই যে অ্যানিম্যাল সেল হ্যাভ সেল কোট অর গ্লাইকোক্যালিক্স মেড আপ অফ গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজেন অ্যান্ড প্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোজেন অ্যান্ড লিপিড। এইটা কিন্তু এবারও পরীক্ষায় এসেছিল মনে হচ্ছে, কোন একটা জায়গায় যেন পরিষ্কার ছিল। আচ্ছা, দ্য টার্ম গ্লাইকো কমপ্লেক্স কে দিচ্ছে? বার্নেট, 1992। সাম স্পেসিফিক মলিকুলস আর ডিসকভার্ড ইন দ্য সেল ওয়াল, যেকে বলা হচ্ছে এক্সপানসিভ, নন এজ দিজ আর কনসার্ন উইথ গ্রোথ অফ সেল ওয়াল। গ্রোথ অফ সেল ওয়ালের জন্য এক্সপানসিভ এই টার্মটা কি কে করেছিল? তোমার হচ্ছে এটাকে বলা হয় ক্লোর জিঙ্ক আয়োডিন সলিউশন, স্টেনিং প্রসিডিওর দিয়ে এটাকে দেখা গেছিল। ডিপোজিশন ম্যাটেরিয়ালস সল্ট অফ সেল ওয়াল কী কী থাকছে? মিনারেলাইজেশন, ডিপোজিশন। লিগনিন তাকে বলছি কি? এটা বলতে ভুলে গেছি। সল্ট যদি ডিপোজিট হয় তাকে বলছি মিনারেলাইজেশন। লিগনিন হলে লিগনিফিকেশন, সুবিন হলে সুবেরাইজেশন, কিউটিন হলে কিউটিনাইজেশন, পেকটিন হলে রুথেনিয়াম রেড, এটা হচ্ছে স্টেন করা হয়, পেকটিনকে স্টেন করা হয়। এগুলো হচ্ছে ডিপোজিশন হলে। আর স্টেনিং রুথেনিয়াম রেড দিয়ে করে। লিগনিনকে স্যাফ্রানিন দিয়ে কালার করতে হয়, কিউটিনকে এগুলো অতটা দরকার নেই, সাইরিন 3 স্টেন দিয়ে। আর পেপটাইডোগ্লাইকান আমরা জেনেই গেছি, ক্রিস্টাল ভায়োলেট অ্যান্ড আয়োডিন। অ্যাকর্ডিং টু কন, গ্রোথ অফ সেল ওয়াল ইজ রেগুলেটেড বাই অক্সিন হরমোন। তাহলে গ্রোথ অফ সেল ওয়াল ইজ রেগুলেটেড বাই অক্সিন হরমোন, যেটা সেল ইলংগেশনে কাজে লাগে। এই যে পড়লাম, এগুলো অনেকটা আমরা পরেও পড়বো। ইসিএফ এবং আইসিএফ এগুলো আমরা জানি, কিন্তু নতুন একটা টার্মিনোলজি যেটা পড়বো সেটা একটু জানার দরকার। আউটার মোস্ট বাউন্ডারি, সবচেয়ে বাইরে, আউটার বাউন্ডারি অফ সেল, কোষের আউটার বাই হুইচ ইজ আউটসাইড দ্য প্রোটোপ্লাজম বোথ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট সেল ইজ ডিসক্রাইব অ্যাট এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে যে অংশটা থাকবে তার মধ্যে বলা হয় এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ইসিএম ম্যাট্রিক্স। ইসিএম অফ প্লান্ট সেল কী হবে তাহলে? সেল ওয়াল অ্যান্ড মিডিল ল্যামেলা। কেন বললো? কারণ হচ্ছে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের
বোথ অ্যানিম্যাল এবং প্ল্যান্টের বাইরের অংশটা কি, অ্যানিম্যালের ক্ষেত্রে বাইরের অংশটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, আগেই বলেছি, আর প্লান্ট সেলের ক্ষেত্রে হচ্ছে সেল ওয়াল অ্যান্ড মিডিল লেমেলা। যদি কোশ্চেন আছে ইসিএম অফ প্লান্ট সেল কী হবে, সেল ওয়াল, মিডিল লেমেলা, আর অ্যানিম্যাল সেল এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, মানে বাইরের কোট যে অংশটা সেটা সেল কোট বা গ্লাইকোক্যালিক্স। আউটারমোস্ট লেয়ার অফ প্লান্ট সেল ওয়াল, প্লান্ট সেল ওয়ালের সবচেয়ে বাইরে, আউটারমোস্ট লেয়ার অফ প্লান্ট সেল ওয়াল, এই যে প্লান্ট সেল, এই প্লান্ট সেলের বাইরের সবচেয়ে লেয়ারটা কি হবে, সেল ওয়াল। আউটারমোস্ট লেয়ার সেল ওয়ালের বাইরের, ভালো করে বুঝবে, সেলের কথা বলেনি কিন্তু, সেল ওয়ালের বাইরের সেল ওয়াল হবে কী হবে, প্রাইমারি। আর যদি বলে আউটারমোস্ট লেয়ার অফ প্লান্ট সেল, একটা হচ্ছে বলা হচ্ছে সেল ওয়ালের, এই যে সেল ওয়াল এর আউটারমোস্ট লেয়ার কি, তখন হচ্ছে প্রাইমারি। আর যদি বলা হয় যে না শুধু সেল ওয়াল না, এই প্লান্ট সেলটার বাইরেটা কী হবে, তখন হবে মিডিল লেভেলে। ক্লিয়ার হচ্ছে? প্লান্ট সেল যদি হয় তার আউটার মোড এতক্ষণ বলেছি মিডিল লেভেলা, কিন্তু সেল ওয়ালের সবচেয়ে বাইরের স্তর কি, দেখো ভুল করো না কিন্তু, বারবার কিন্তু কষ্ট করে বোঝাচ্ছি। এই যদি মিডিল লেভেলে হয় এটা আউটার মোস্ট, তাহলে তারপরে কি হয়, প্রাইমারি, তারপরে কী হয়, সেকেন্ডারি, তাহলে সেল ওয়ালের বাইরের স্তর কি, প্রাইমারি। মিডিল লেভেলা ইজ এ পার্ট অফ সেল ওয়াল, এটা জানি। ফেরুলিক অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল অফ মোনোকট, হ্যাঁ মোনোকটের সঙ্গে পার্থক্য আছে, ফেরুলিক অ্যাসিড সেল ওয়ালে পাওয়া যায় মোনোকটে, আর অ্যাবসেন্ট হচ্ছে ডাইকটে, যদি মনে রাখতে পারো খুব ভালো। আমরা এখানেই শেষ করব মোটামুটি। আজকের যে আমাদের পড়ানোটা ছিল সেখানে পড়ানোর মধ্যে আমরা শেষ করতে পারলাম মেনলি হচ্ছে বাইরের আবরণটা। আমরা কিন্তু কোষের ভেতরে কিন্তু এখনও ঢুকতে পারিনি, এবার কোষের ভেতরে ঢুকবো। তা এবার না, এরপরে সেল ওয়ালটা পড়া হয়ে গেল, যেহেতু আউটার কোট অনলি ফাউন্ড ইন প্লান্ট সেল। নেক্সট পড়বো হচ্ছে সেল মেমব্রেন, ইউনিভার্সাল মেমব্রেন অফ সেল, মানে সমস্ত কোষেরই যে মেমব্রেনটা দেখতে পাবো সেটাই আমরা এর পরবর্তীতে পড়ব।